সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আজ আমরা চলে এসেছি গঙ্গাসাগর। কিভাবে আপনারা সবচেয়ে কম খরচে এবং সহজ উপায়ে গঙ্গাসাগর আসতে পারবেন, গঙ্গাসাগর এসে কোথায় কোথায় ঘুরবেন এবং সবচেয়ে কম খরচে কোথায় থাকতে পারবেন, তার উপরই আমাদের আজকের ভিডিও। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখনো যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবার প্রথমে শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসুন নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে বাসে করে প্রথমে নেমে পড়ুন নতুন রাস্তার মোড় এবং সেখান থেকে টোটোতে করে চলে আসুন লট নাম্বার 8 ঘাটে। আপনারা চাইলে বেনুবন ফেরিঘাটেও যেতে পারেন নামখানা স্টেশন থেকে, কিন্তু বেনুবন ফেরিঘাটে যেহেতু কোনো ভেসেল চলে না আর এখান থেকে অনেক বেশি ভেসেল চলে, তাই আমরা লট নাম্বার 8 ঘাটেই এসেছি। এখান থেকে আপনারা ভেসেলে ওঠার টিকিট কেটে নিন, ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। এই ভেসেলের মধ্যে আপনারা চাইলে বাইক কিংবা স্কুটি নির্দিষ্ট ভাড়া দিয়েও নিয়ে যেতে পারবেন। ভেসেল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বাইরের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যাচ্ছে। বাইরের খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে এসেছি গঙ্গাসাগরের ফেরিঘাটে। পৌঁছে গেছি কচুবেড়িয়া জেটিঘাটে। তো লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া জেটিঘাট পর্যন্ত আসতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। আপনারাও যদি চান একদম কম খরচে এবং একদম সহজ উপায়ে গঙ্গাসাগর আসতে, আপনারাও কিন্তু ঠিক এইভাবেই পৌঁছে যান গঙ্গাসাগরের ফেরিঘাটে। ফেরিঘাট থেকে বেরোনোর পরেই সামনেই আপনাদের পড়বে এরকম ম্যাজিক স্ট্যান্ড এবং এখানে প্রাইভেট গাড়িও ভাড়া পাওয়া যায়। ম্যাজিক গাড়িতে ভাড়া লাগে মাথা পিছু 50 টাকা করে এবং আপনারা যদি গাড়ি বুক করে যেতে চান 4 হুইলারের ক্ষেত্রে ভাড়া লাগে 1500 থেকে 2000-এর মধ্যে। ফেরিঘাট থেকে 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে বাস স্ট্যান্ড। যেহেতু আমরা ঠিক করেছি এবারে গঙ্গাসাগর বাসে করেই যাব, তাই আমরা এখন বাসে উঠে পড়েছি। এই থেকে আমি বাসে উঠে পড়েছি। এখান থেকে ম্যাজিক গাড়ি এবং প্রাইভেট গাড়িও পেয়ে যাবে। আমি সাজেস্ট করবো কিন্তু বাসে করে যাওয়ার জন্য, যেহেতু ম্যাজিক গাড়িতে কিন্তু অনেকজন লোক একসাথে নেওয়া হয়। বাস সেদিক থেকে কিন্তু কমফোর্টেবল, আর যদি আপনাদের সাথে লাগেজ থাকে সেক্ষেত্রে বাসে যাওয়াটাই বেটার। বাসের মধ্যে ব্যাগ রাখার প্রচুর জায়গা রয়েছে, তবে আপনাদের সঙ্গে যদি প্রচুর লাগেজ থাকে সেক্ষেত্রে প্রাইভেট গাড়ি কিংবা ম্যাজিক গাড়িতে যাওয়াটাই বেটার হবে। বাস স্ট্যান্ডে লট নাম্বার 8 থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় আধ ঘন্টার মতো, আর ভাড়া লেগেছে মাত্র 40 টাকা করে। আর আপনারা যদি ম্যাজিক গাড়িতে করে আসেন তাহলেও কিন্তু আপনাদেরকে এখানেই নামাবে। এরপর আশ্রমে পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে একদম এই সোজা রাস্তাটা দিয়ে আপনারা চলে আসলে এইরকম একটা ম্যাপ দেখতে পাবেন এবং এখান থেকে 4-5 মিনিট হেঁটে গেলে কিন্তু আপনারা কপিলমুনির মন্দিরে পৌঁছে যাবেন। তো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত আসতে আপনাদের সময় লাগবে হাঁটা পথে প্রায় 10 মিনিটের মতো। এছাড়াও আপনারা চাইলে টোটোতে করে চলে আসতে পারেন মন্দিরে। মন্দিরের ঠিক সামনেই আপনারা এইরকম ডালা আর্কেড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পুজোর সব সামগ্রী কিনতে পারবেন। এখানে আপনারা 51 টাকা থেকে বিভিন্ন রকম দামি ডালা পেয়ে যাবেন। এখন আমরা এখান থেকে আমাদের পুজোর ডালা কিনে নিচ্ছি। তো এখন আমাদের পুজোর ডালা কেনা হয়ে গিয়েছে। তো চলুন এবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেওয়া যাক। আমি বাড়ি থেকে আনা কিছু ফল এবং মিষ্টিও পুজোর সঙ্গে দিয়েছি। আপনারাও চাইলে বাড়ি থেকে যে কোনো পুজোর সামগ্রী নিয়ে আসতেই পারেন। এখন আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরের মধ্যে ফটো এবং ভিডিও তোলা কিন্তু নিষেধ রয়েছে, তাই আপনারা যদি ফটো কিংবা ভিডিও তুলতে চান তাহলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়েই নেবেন। মন্দিরের মধ্যে প্রচুর দেবদেবী রয়েছেন, তবে এখানে মূল দেবতা হলেন কপিল মুনি।
আমি যখন পুজো দিতে এসেছি তখন মন্দির বেশ ফাঁকা রয়েছে, তাই আমি অনেকক্ষণ থেকে পুজোটা করালাম এবং আমার পুজো দেওয়ার পরেই দেখলাম হঠাৎ করেই প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে মন্দিরে। দেখুন কত মানুষ কিন্তু পুজোর জন্য লাইন দিয়ে রয়েছেন। এখনও গঙ্গাসাগর মেলার বেশ কিছুদিন বাকি রয়েছে, ইতিমধ্যেই মন্দিরে কিন্তু বেশ ভিড় হতে শুরু করেছে। তো এখন আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এইরকমভাবে খুব সহজে নিজে থেকে এসে কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন। গঙ্গাসাগর মেলার সময় এই জায়গাগুলোতে প্রচুর সাধুদের আপনারা দেখতে পাবেন। মন্দিরের ঠিক সামনে এই যে জায়গাটি রয়েছে, এখানে আপনারা আপনাদের ডালায় থাকা যে অর্ণাটা রয়েছে সেটা বেঁধে আপনারা মানত করতে পারেন। এবং এখানে একটি জায়গা রয়েছে যেখানে সবাই এখানে আলতা এবং সিঁদুর দেয়। আপনারাও চাইলে এখানে ঠাকুরকে এইরকমভাবে আলতা এবং সিঁদুর দিয়ে পূজিত করতেই পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কত আলতার প্যাকেট পড়ে রয়েছে। মন্দিরের সামনেই আপনারা প্রচুর খাবার হোটেল পেয়ে যাবেন। পুজো দেওয়া শেষ হতে হতে এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। এখন আমরা খাওয়ার জন্য একটা জায়গায় চলে এসেছি। এখানে আপনারা নিরামিষ এবং আমিষ দুরকম অপশনই পেয়ে যাবেন। প্রায় সব হোটেলই সবজি ভাতের দাম রয়েছে 50 টাকা করে। আর যেহেতু পুজো দিতে আসলে আমি নিরামিষ খাওয়াটাই বেশি পছন্দ করি, তাই আমি সবজি ভাতই নিয়েছি। দুরকম সবজি, ডাল এবং শেষ পাতে ওনারা চাটনি দিয়েছেন। সব খাবারের স্বাদও মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার। খাবারের স্বাদ মোটামুটি হলেও এই দোকানের মানুষদের ব্যবহার সত্যিই আমাকে মুগ্ধ করেছে। খাওয়া শেষ করে এখন চলে এসেছি আমরা আমাদের আশ্রমে। তো আমরা যে আশ্রমে রয়েছি সেটি হলো স্বর্গ আশ্রম, যেটা নবনির্মিত এবং খুবই সুন্দর একটি আশ্রম। এখানে ডোনেশনের মাধ্যমে রুম বুকিং হয়, তবে এখানে স্পট বুকিং খুবই কম হয়। কলকাতার অফিস থেকে আপনাদের বুকিং করতে হবে। এখানে আপনারা বিভিন্ন রকমের রুম পেয়ে যাবেন। গঙ্গাসাগরে এসে কম খরচে কোন কোন আশ্রম এবং গেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন এবং তার ভাড়া কত, সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। বিকালবেলার টাইমে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রমে। অনেক মানুষই কিন্তু গঙ্গাসাগরে এসে ভারত সেবাশ্রমে থাকতে পছন্দ করেন। আপনারা যদি ভারত সেবাশ্রমে নাও থেকে থাকেন, আমি সাজেস্ট করব একবার হলেও আপনারা ভারত সেবাশ্রম থেকে ঘুরে যাবেন। এখানে বিশাল বড় একটা মন্দির রয়েছে যেটি দেখতে বেশ সুন্দর। বিকালের সময় প্রচুর দর্শনার্থীরাও এসেছেন শুধুমাত্র ভারত সেবাশ্রম দর্শন করার জন্য। অনেক দর্শনার্থীরাই গঙ্গাসাগরে এসে পুজো দেওয়ার পর ফেরত চলে যান। আপনারা যদি গঙ্গাসাগরে রাত্রিবাস করতে না চান তাহলে আপনারা দিনের দিনই কিন্তু সেম একইভাবেই কিন্তু ফেরত যেতে পারেন। মন্দির থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলেই আপনারা এইরকম নটরাজ শিবের একটি খুব সুন্দর মূর্তি দেখতে পাবেন এবং তার ঠিক পাশেই রাজা পরীক্ষিতের একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। এখানে একটি বেশ বড় মার্কেট রয়েছে। নিজের জন্য বা বাড়ির জন্য কিছু কেনার থাকলে আপনারা এখান থেকে কেনাকাটা করতেই পারেন। এখানকার যে ব্যাগগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। বিকাল টাইমে হাঁটতে হাঁটতেই চলে এসেছি সমুদ্রের ধারে। সাগরে এসে দেখলাম এখনো প্রচুর দর্শনার্থীরা গঙ্গা স্নান করছেন। এখন ধীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে আর সেটা দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। মন্দিরের ঠিক পাশেই এইরকম ঝিলের মধ্যে মা গঙ্গার একটি মূর্তি রয়েছে এবং তার ঠিক পাশে একটা ছোট্ট মতো পার্ক করা রয়েছে। আমি এখন এখানে বসে বসে অপেক্ষা করছি সন্ধ্যা হওয়ার জন্য, কারণ সন্ধ্যার সময় এই আশ্রমে খুব সুন্দর গঙ্গা আরতি হয়। সন্ধ্যার সময় দেখুন মন্দির চত্বরের চারিপাশে কত মানুষ এসেছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। সন্ধ্যার সময়ও কিন্তু প্রচুর মানুষ পুজো দিচ্ছেন। ঠিক সন্ধ্যে 7টার সময় মন্দিরে শুরু হলো সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর ওনারা আরতিটাকে সকলের মাঝে নিয়ে এসেছেন আশিস নিয়ে নেওয়ার জন্য। আরতি শেষ হয়ে যাওয়ার পরও এখানে বেশ কিছু জিনিস চলছিল এবং সবকিছু মিলিয়ে একটা আলাদা রকমেরই অনুভূতি হবে। তাই এই সব কিছুর জন্য আপনারা চেষ্টা করবেন একটা দিন গঙ্গাসাগরে থাকার আর এই সন্ধ্যা আরতিটা দর্শন করার। এই সন্ধ্যা আরতিটা দেখে মনের মধ্যে একটা আলাদা রকমেরই শান্তি অনুভব করলাম। সবার শেষে ওনারা এইরকমভাবে গঙ্গা জল ছিটিয়ে দিলেন এবং চরণামৃত দিচ্ছেন সকলের হাতে। এখন আমি চলে এসেছি মন্দিরের সামনের একটা ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য।
এরপর আশ্রমে ফেরার পথেই দেখলাম একটা শনিদেবের মন্দিরে শনিদেবের পূজা চলছে। ফেরার পথে রাতে ডিনার কিনে নিয়ে এসেছি, রুটি, তরকারি এবং তার সঙ্গে বেগুনি। ভোর ভোর ঘুম থেকে উঠেই এখন চলেছি গঙ্গাসাগরের স্নানের ঘাটে। যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম এই ছোট্ট পার্কটি, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর। কপিল মুনির আশ্রম থেকে প্রায় 5 মিনিট হেঁটে যেতে হয় গঙ্গাসাগরের ঘাটে যাওয়ার জন্য। আর এই যে জায়গাগুলোতে আপনারা যে ঘর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো গঙ্গাসাগরের দর্শনার্থীদের জন্য ছাউনি তৈরি হচ্ছে। ভোর ভোর উঠেই কিন্তু চলে এসেছি গঙ্গাসাগরের ঘাটে, আর আজকে সূর্যটাকে কিন্তু দারুণ লাগছে। এখন ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে এবং চারিদিকে প্রকৃতিকে একটু অন্যরকমই লাগছে। ভোর ভোরই দেখুন কত দর্শনার্থীরা ইতিমধ্যেই কিন্তু গঙ্গা স্নান করছেন। গঙ্গা স্নানের পাশাপাশি এখানে বিভিন্ন রকমের পূজা অর্চনা চলছে। এই গঙ্গাসাগরের প্রসিদ্ধতা আপনারা সকলেই জানেন। অনেক দূর দূরান্ত থেকে, প্রায় ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে এখানে মানুষ আসেন গঙ্গা স্নান করার জন্য। বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কথাটা শুধুই বলা হয় না, এখনও গঙ্গাসাগর মেলার বেশ অনেক দিন বাকি রয়েছে। আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু গঙ্গাসাগরে স্নানের জন্য চলে এসেছে। আর এখানেও কিন্তু মানুষ প্রচুর মজা করছেন স্নান করার সময়। স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম আজকের ঢেউটাও কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি হচ্ছে। সবাই বিভিন্ন জলের পাত্র এবং বোতল ভরে গঙ্গা জল নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। আমার কাছে যে জলের বোতলটা ছিল সেই জলটা ফেলে দিয়েই আমি এখন গঙ্গা জল নিয়ে যাচ্ছি আমার বাড়ির জন্য। সাগরের পাশেই এইরকম বেশ কিছু দোকান রয়েছে, যেখানে আপনারা বসার জন্য চেয়ার পেয়ে যাবেন, কিংবা আপনাদের যে সামগ্রী রয়েছে সেগুলো রেখে দিয়ে আপনারা স্নান করে নিতে পারবেন। স্নানের ঘাটের ঠিক পাশে এইরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা খুবই কম দামে শাঁখ এবং শাঁখা এবং অন্যান্য সমগ্র রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটির মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে। আপনারাও আমার মতো এসে গঙ্গাসাগর যাত্রা করে যান এবং আপনাদের গঙ্গাসাগর যাত্রার অভিজ্ঞতার কথা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। গঙ্গাসাগরে এসে একদম কম খরচে আপনারা কোথায় কোথায় থাকতে পারবেন তার উপর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।